সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রেক্ষাপট। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট পরিবেশবিদ, সবুজ আন্দোলনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। বাপ্পি সরদার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকেও শুভেচ্ছা এবং পত্রিকাকেও শুভেচ্ছা, আমাকে আমন্ত্রণ জানান। ধন্যবাদ। তো আমরা প্রথমেই একটু পরিবেশ নিয়ে আলোচনা করতে চাই যে আপনি পরিবেশ আন্দোলনের মাধ্যমে, সবুজায়নের মাধ্যমে বাংলাদেশের পরিবেশের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তো আমরা দেখেছি যে বারবার ঢাকা শহর দূষণীয় শহর হিসেবে প্রথম দ্বিতীয় নাম্বারে চলে আসে। তো বর্তমানে কি অবস্থা, বা নতুন অন্তর্বর্তী সরকারের সময় আসলে আমাদের পরিবেশের কতটুকু উন্নয়ন হয়েছে? জি, ধন্যবাদ। আসলে এটা তো একদিনের সমস্যা না, এটা দীর্ঘমেয়াদী একটি সমস্যা। আর এই সমস্যার সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন এই মুহূর্তে যতদিন ধরে ক্ষমতায় আছে, এটি আসলে পর্যাপ্ত সময় না। আশার বিষয় হচ্ছে আমাদের যিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা, পাশাপাশি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের পরিবেশ নিয়ে কাজ করতেন, তিনি এখন প্রশাসক হয়েছেন। দুইজনই আমাদের কলিগ, আমাদের সহযোদ্ধা। সবুজ আন্দোলনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। যেভাবে পরিকল্পনা এবং উদ্যোগ নিয়ে কাজ করা দরকার, এই কাজটি করতে গেলে আসলে আরো বেশি জনসংখ্যা দরকার এবং কানেক্টিভিটি দরকার। ঢাকা শহরে পরিবেশগত যে সমস্যা আছে, এই সমস্যার ক্ষেত্রে যেহেতু পরিকল্পিত আবাসিক সুবিধা এবং নগরায়ণ সুবিধার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল, বিগত সময় সেই ধরনের পদক্ষেপ খুব বেশি চোখে পড়েনি। এখন একটা পাহাড় সম সমস্যা, সেখান থেকে সমাধান খুঁজতে গেলে আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছাড়া আসলে কোনো অপশন থাকে না। এই মুহূর্তে ওনাদের কার্যক্রমগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, তার ভিতরে উল্লেখযোগ্য বেশ কিছু পদক্ষেপ ওনারা নিচ্ছেন। তবে আমি বলবো যে আরো যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদেরকেও এই ধরনের উদ্যোগের সাথে করা উচিত, পাশে নেওয়া উচিত এবং তাদেরও পরামর্শগুলো নেওয়া উচিত। এবং প্রতি মাসে যদি যারা স্টেক হোল্ডার আছেন, পরিবেশ খাত নিয়ে কাজ করেন, তাদেরকে নিয়ে যদি একটা নিয়মিত ধারাবাহিক মাসিক মিটিং করা হয় এবং কোন এলাকায় কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল হওয়া সম্ভব। যেহেতু এখন ঢাকা সিটির কোনো ওয়ার্ডেই কাউন্সিলর নেই, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটিকে প্রক্সি হিসেবে যারা পরিবেশবাদী সংগঠন আছে, সংগঠক আছে, তারা কিন্তু এই কাজটি সহায়ক ভূমিকা পালন করতে পারেন। ঢাকা সিটি কর্পোরেশনের যদি আমরা দূষণের কথা, বিশেষ করে বায়ু দূষণ যদি আমরা বলি, ঢাকা সিটির চারপাশ দিয়ে এবং ঢাকা সিটির মধ্যে পর্যাপ্ত স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ঢাকা সিটির বাইরে যে সমস্যা সেটি হচ্ছে ইটভাটা, এবং ঢাকা সিটির চারপাশে যে ইটভাটাগুলো আছে সেই ইটভাটাগুলো যেহেতু পরিবেশ সম্মত নয়, যার ফলে আমাদের বায়ু দূষণের মাত্রা বেশি। আর ঢাকা শহরে যেগুলো স্থাপনা তৈরি করা হচ্ছে সেখানে বালু এবং ইট সহ যেগুলো মেরামত করা হয় সেটি রাস্তার উপরে, যার ফলে বাতাসের মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ছে এবং পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর একটা অবস্থার তৈরি করছে। আর উল্লেখযোগ্য আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ঢাকা সিটিতে যে ধরনের নাগরিক সুবিধা থাকা দরকার, আপনার বায়ু দূষণকে যদি কমাতে হলে পর্যাপ্ত গাছ থাকা দরকার। কারণ একদিকে যেমন আপনার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এগুলো বাতাসের মাধ্যমে পুরো নাগরিক জীবন জনবিপন্ন অবস্থার মধ্যে পতিত করছে। এখানে সেই হারে গাছের কোনো আমাদের উদ্যোগ নেই, লাগানোর উদ্যোগ নেই। তো এই ক্ষেত্রে আপনার বায়ু দূষণ বন্ধে অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার ভিতরে ঢাকা সিটির চারপাশ দিয়ে যে খাল বিল নদী নালাগুলো আছে সেখানে একটি সবুজ বেষ্টনী গড়ে তোলা, এবং শহরের চারপাশ দিয়ে যে সকল বিশেষ করে ইটভাটাগুলো আছে সেই ইটভাটাগুলো বন্ধের কথা আমি বলবো না, আমি কখনোই বন্ধের পক্ষে না। তাদেরকে পরিবেশ সম্মত টেকনোলজি দেওয়া এবং তাদেরকে লোন সুবিধার মধ্যে আনা, অর্থাৎ সহজ শর্তে ঋণ সুবিধা। কারণ আজকে যদি আমার তাদের ইটভাটা বন্ধ করে দিলে যারা বাড়িঘর করছেন সেটাও একটা সংকট। আরেকটা হচ্ছে তারা তাহলে কি করবেন, তাদের এই বিনিয়োগগুলো কি হবে? সেক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে তাদের পরিবেশগত টেকনোলজি দেওয়া
পাশাপাশি তাদের আর্থিক সুবিধার মধ্যে আনা, এটি একটা সমস্যার সমাধান হতে পারে। আর পাশাপাশি আমাদের বায়ু দূষণ বন্ধে যারা বাড়িঘর নির্মাণ করছেন, সেই বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া দরকার। এবং যদিও কাগজ কলমে বলে থাকে বা বিভিন্ন সময় বলে থাকে যে জরিমানা করবে, এটা করবে, ওটা করবে, আসলে দৃশ্যত খুব বেশি কিছু করে না। দায়িত্ব নিয়ে কাজ করা, যেভাবে দৌড়ায় ছুটে কাজ করা, এটির জন্য আসলে রাজনৈতিক ব্যক্তিদের দরকার। এবং যদিও বলে থাকে যে আসলে 54 বছরে তো অনেক রাজনীতিবিদ এসেছে, কাজ করেছে, বিভিন্ন কিছু করেছে, তবে যার যা কাজ সেই কাজটা তাদের দিয়ে করা দরকার। আর সবকিছু মিলিয়ে আমি বলবো যে আরো বেশি প্রয়োজনে খণ্ডকালীন, যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, এখানে অ্যাটাচমেন্ট করে আরো যারা কাজ করতে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক অভিজ্ঞতা এবং সংগঠন সবকিছু মিলিয়ে আমি মনে করি যে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি পরিবেশ খাতের উন্নয়ন করতে হয়, আরো অন্তত 100 জন ব্যক্তিকে, উত্তর দক্ষিণ মিলায় 50-50 জন ব্যক্তিকে এখানে তাদেরকে কাজে লাগানো উচিত সরকারি প্রজ্ঞাপন দিয়ে। মাঝখানে উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বলেছেন তিনি যারা ছাড়া, আর্থিক সুবিধা নেওয়া ছাড়া যারা কাজ করতে চান তাদেরকে সংযুক্ত করবেন। আমি বলবো যে একজন ব্যক্তি এখানে নাগরিক ট্যাক্স দিচ্ছে, নাগরিক এখানে সুযোগ সুবিধা পাবে, সেখানে কাউকে বিনা বিনা অর্থে এখানে কেন অন্তর্ভুক্ত হবে? আমরা তো অলরেডি বিনা অর্থে সবাই কাজ করছি। যখন সরকারি কোনো দপ্তরে বা জায়গাতে মানুষ যাবে, অবশ্যই তাদেরকে আর্থিক সুবিধার মধ্যে আনতে হবে, তাহলে মানুষ মন খুলে কাজ করবে এবং আরো কাজের গতি বাড়বে। এবং সেই ক্ষেত্রে একটা সমন্বিত মাস্টার প্ল্যান যেটি দরকার। আর শহরের যদি নাগরিক সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের যদি চিন্তা করতে হয়, শহরের চারপাশ দিয়ে যে সকল নদীগুলো আছে তাদের এক্সিট গুলো বের করা এবং ছোট ছোট ব্রিজ নির্মাণ করা। শহরের সাথে চারপাশ দিয়ে যে অঞ্চলগুলো আছে সেখানে যদি আমরা পরিকল্পনা মাফিক যদি ব্রিজ নির্মাণ করতে পারি, তাহলে শহরের ভিতরে যে জনসংখ্যার চাপটি, সেই চাপটি কমবে এবং এক্সটেনশন শহর হিসেবে শহরের চারপাশে আপনার এই মানুষগুলো ছড়িয়ে যাবে এবং অফিসগুলো স্থাপন হবে, যার ফলে শহরের মধ্যে বায়ু দূষণের পরিমাণ কমে আসবে। আর পাশাপাশি আমাদের যদি যে প্রশ্নটি করেছেন এটির সাথে সম্পূরক শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যদি আমরা বলি, সেটি হচ্ছে আমাদের যে সকল খালগুলো দখল হয়ে গেছে সেই খালগুলো পুনরুদ্ধার করা। আপনি যখন পদক্ষেপ নেবেন, শহরের চারপাশে যে সকল খালপাড়ের মানুষগুলো অবৈধ স্থাপনার সাথে যুক্ত, তারা কিন্তু ভাঙতে গেলে তারা বিভিন্ন রকম আন্দোলন করছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে এমন একটি শহরে আমরা বাস করছি, শুধু শহর না, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আন্দোলনের, ঢাকাকে যদি আন্দোলনের নগরী বলি, আজকেও আমরা যে মুহূর্তে বসে আছি উত্তাল ঢাকা শহর। একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে আইনের শাসন অনেকটা ব্যাহত হচ্ছে এবং মানুষজন কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিশৃঙ্খল একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শুধু যদি বলি এটি রাজনৈতিক ব্যর্থতা, আমি বলবো সেটি না। যারা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছেন, এটি তাদের প্রশাসনিক দুর্বলতাও আছে। সেই ক্ষেত্রে নাগরিক সুবিধা নিশ্চিত করতে গেলে আমি বলবো যে সামাজিকভাবে অনেক ব্যক্তি কাজ করছেন যাদের কানেক্টিভিটি ভালো এবং যাদের সোশ্যাল কমিটমেন্ট আছে, তাদেরকে অ্যাডভাইজার প্যানেলে ঢোকানো এবং পাশাপাশি আরো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের, সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে গেলে আপনি যদি জনসংখ্যা বাড়ানো সম্ভব হয়, এখন বিষয়ভিত্তিক ব্যক্তিদের উপরে জনসংখ্যা কোঅপ করা যেতে পারে। যেমন পরিবেশ খাত নিয়ে বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যক্তি কাজ করছেন, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত যারা গবেষণাধর্মী কাজ করেন। এবং গণমাধ্যমের যারা, বিশেষ করে গণমাধ্যম কর্মী আছেন যারা পুরোই পরিবেশ নিয়ে নিউজ করেন, তাদেরকেও এখানে কাজের সাথে সম্পৃক্ত করা উচিত। আর অনেক নারী উদ্যোক্তা আছেন, তাদেরকেও, যারা পরিবেশ নিয়ে কাজ করেন এখানে, তাদেরকে শিল্পপতি আছেন, তাদেরকেও এই কাজগুলোতে সুযোগ দেওয়া সম্ভব। তাহলে তারাও আর্থিকভাবে এখানে আমাদেরকে বিনিয়োগ করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আমাদের পুকুর খনন, যেটি এখন খুবই জরুরি, গরম, প্রচুর গরম পড়ছে, যে পুকুরগুলো দখল হয়ে গেছে, ডোবা নালা খাল যেগুলো আমাদের বেদখল হয়ে গেছে অথবা সংস্কারের করা দরকার, সেগুলো উদ্যোগ নেওয়া দরকার। যদি আমরা বেশ কিছু জায়গার কথা আমি বলি, যেমন কুড়িল বিশ্ব রোডের ওখানে জায়গা ভরাট করে ট্রেনের
ওখানে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে, মাঠ নির্মাণ করা হয়েছে, যেটি নিয়ে আমরা বিভিন্ন সময় বলেছি। এখন এটি কিন্তু পুনরুদ্ধার করে ওখানে পুকুর খনন করা সম্ভব, একটি লেক, পরিকল্পিত লেক। আরেকটি হচ্ছে দক্ষিণ বনশ্রীর একটি জায়গা যেটি মেরাদিয়া বাজার সংলগ্ন, সেখানে একটি জায়গা বিল্ডার্স কোম্পানি সেখানে দখল করে অলরেডি ভরাট করে ফেলেছে। এটি নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আমি নিজেও কথা বলেছি। এখানে আসলে এটি সংস্কার করলে দক্ষিণ বনশ্রীর কোথায়ও একটা আপনার লেক নাই, কোথায়ও মানুষ ঘুরবে, বিনোদনের কোনো ব্যবস্থা নাই। তো এই খালটি যদি পুনরুদ্ধার করা সম্ভব হয়, লেকটি পুনরুদ্ধার করা সম্ভব হয়, সবুজ বেষ্টনী করা সম্ভব এবং ওখানে বিনোদনের একটা পরিবেশ তৈরি করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে সমস্যা অনেক, সমস্যা সমাধান করতে গেলে ধরে ধরে সমস্যা সমাধান করতে হবে এবং যাদের সদ ইচ্ছা আছে এমন ব্যক্তিগুলোকেই সরকারকে আমি মনে করি যে খুঁজে খুঁজে বের করা উচিত। কারণ শুধুমাত্র রাজনীতি দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব না। কারণ যারা রাজনীতিবিদ থাকেন, যারা ধর্মভিত্তিক দল করেন, তারা ধর্মের খোলস নিয়ে, অধিকাংশ শব্দটা বলছি, অধিকাংশ রাজনৈতিক দল তারা ধর্মীয়ভাবে বলেন কিন্তু ধর্মীয়ভাবে তারা তাদের রাজনীতিটা করেন না, তারা পলিটিক্সটা করেন। আর আরেকটি হচ্ছে যে যারা যারা গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল করছেন, তারা অধিকাংশ দলই গণতন্ত্রের চর্চা করেন না, কারণ তার দলের মধ্যেই ডেমোক্রেসি নাই, তারা রাষ্ট্রকে ডেমোক্রেসি দেওয়ার মতো অবস্থার মধ্যে নাই। এবং সবকিছু মিলিয়ে আমরা রাষ্ট্রকে, বাংলাদেশপন্থী জনগণের সংখ্যা খুবই কম, তারা এক একজন এক এক পন্থী, বাংলাদেশকে ধারণ করে এমন ব্যক্তির সংখ্যাও বাংলাদেশে কম। তো সবকিছু মিলিয়ে আমরা এমন একটি অবস্থার মধ্যে আছি, আমাদের জন্য অনেক বেশি সুখকর সংবাদ কিংবা আমরা রাষ্ট্রকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, এই জায়গার ক্ষেত্রে একটি ভালো গোষ্ঠী দরকার। যে গোষ্ঠীটা বাংলাদেশকে যদি উন্নত জায়গায় নিতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশপন্থী এখানে লিডারশিপ দরকার, যেটি আমাদের এখন বাংলাদেশে নাই। খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু আমি পরিবেশ নিয়ে কাজ করি, রাজনীতির বিষয়ে আমি যেহেতু কোনো দলের সাথে সম্পৃক্ত নই, অনুসারীও নই, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ধারণ করার চেষ্টা করি। আমি বলবো যে রাজনীতির থেকেও পরিবেশ খাত সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবেশ খাতের সাথেই আমাদের মাথা অতিরিক্ত গরম, অতিরিক্ত আবেগ, এটার সাথে পরিবেশও জড়িত। তো সবকিছু মিলিয়ে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা প্রচুর, এখানে সৎ মানুষের অভাব এবং বিগত এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্নভাবে যারা রাজনীতির টাইম লাইনে আছেন, তারা তাদের অনেক ক্ষেত্রে তাদের নৈতিক জায়গাটা, বিশেষ করে অর্থনৈতিক যে দুর্নীতির জায়গাটা, এই দুর্নীতির জায়গাটার প্রমাণ কিন্তু অনেকেই তারা তাদের নতুন যারা লিড করছেন অনেকে তারা দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন এবং তাদের দুর্নীতি আমরা গণমাধ্যমে একদম ফলো করে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ব্যবসায়ী এবং আমাদের যারা প্রবাসী আছেন তাদের জন্য আমাদের আরো কাজ করা এবং পরিবেশ খাতের উন্নয়নের সাথে আমাদের অর্থনীতিও একদম প্রত্যক্ষভাবে জড়িত। তো সবকিছু মিলিয়ে তবুও আমরা এত কিছুর পরে আশাবাদী। আর আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি যদি আমরা বলি, সর্বশেষ একটি আমাদের হয়েছে, বিনিয়োগ সম্মেলন হয়েছে, সেখানে আমাদের শুধু প্রেজেন্টেশনটাই আমি বলবো যে স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু খুব বেশি ভালো বিনিয়োগ পরিস্থিতি বা বিনিয়োগ এসেছে, এটা নর্মাল একটা বিনিয়োগ। এটি যে ধরনের কনসেপ্ট বা যে ধরনের প্রক্রিয়া করেছে সেখানে মাত্র 3-4টি রাষ্ট্রের বিনিয়োগকারীরা এসেছে। আমি মনে করি যে খুব বেশি ফ্রুটফুল কোনো কিছু হয়নি এবং এই বিনিয়োগ পরিস্থিতি যেভাবে মাননীয় চিফ অ্যাডভাইজার যে ফেস ভ্যালুর কথা বলেন বা যেভাবে যা, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটি লোক দেখানো এবং তার ইমেজের সাথে অনেক কিছু যায় না বিনিয়োগের যে বিষয়গুলো। কারণ রাষ্ট্র এবং ব্যক্তি দুইটা ভিন্ন জিনিস। এখানে রাষ্ট্রে যেহেতু বিভিন্ন মতাদর্শী রাজনীতিবিদরা থাকেন, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন। এই পরিস্থিতিতে আসলে সহায়ক ভূমিকা পালন করার জন্য আরো বেশি ব্যক্তিকে আমি মনে করি যে কোঅপ করা উচিত। এবং বিনিয়োগ পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো যে অর্থনীতির 100টি অঞ্চল যে বিগত সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন, আসলে 100টা অর্থনৈতিক বিনিয়োগ অঞ্চল বাস্তবায়ন বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন এবং তার জন্য যে ধরনের গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং যে ধরনের এলিমেন্টস গুলো দরকার সেটি আসলে কিছুটা অবাস্তবসম্মত।
10টি অর্থনৈতিক অঞ্চলের যে উন্নয়ন পরিকল্পনার কথা বলেছে, আমি বলবো যে 10টিও যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যদি ডেভেলপমেন্ট আনতে হয়, আমি বলবো যে যে সকল বাজারগুলো সম্প্রসারণ করা দরকার, এখানে সেই হারে বাজার সম্প্রসারণের জন্য অন্তর্বর্তীকালীনকে বিনিয়োগ করার কতটুকু মানসিকতা রাখেন অন্যান্য রাষ্ট্রগুলো, যেহেতু এটি অনির্বাচিত সরকার এবং আপনার একটি বিপ্লব সংগঠিত হয়ে সরকার গঠন করা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি করতে পারছেন এটিও আপনার দেখার বিষয়। এবং যারা অ্যাডভাইজার প্যানেলে আমাদের পররাষ্ট্র নীতির সাথে এবং আমাদের অর্থনৈতিক বিনিয়োগের সাথে যারা কাজ করছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে তারা খুব বেশি যে আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমি বলবো যে আরো বেশি এফোর্ট দেওয়া উচিত, কারণ নাগরিক তো সকল সুযোগ সুবিধা এবং ট্যাক্স ভ্যাট জনগণ প্রদান করছে এবং তারাও কিন্তু বিগত সরকারও এখান থেকে দুর্নীতি করেছে। এখনো যারা অ্যাডভাইজার প্যানেলে আছেন অনেকের স্বজনপ্রীতির সংবাদও আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এবং খুব বেশি যে প্রোডাক্টিভ অ্যাডভাইজার হিসেবে তার রোল প্লে করছেন, দু একজন অ্যাডভাইজার কাজ করছেন, অন্যান্য গুলো বয়স হয়ে গেছেন, এনার্জি কম। আমি মনে করি যে ইয়াং জেনারেশনের মধ্যে আরো অন্তত 10 জন অ্যাডভাইজারকে কোঅফ করা উচিত। এবং যদি এই সরকারের ইন্টেনশন থাকে যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে আরো জনবল নিয়োগ করা উচিত, সংযুক্ত করা উচিত। এবং অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, যে সকল বিশেষ করে আমাদের শ্রমিকদের জন্য যারা প্রবাসে থাকেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করার কথা এই সরকার বলেছে, কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে অ্যাডভাইজার রোল প্লে করছেন, এখানে আপনার যে ধরনের স্টেপ গ্রহণ করলে প্রশিক্ষিত যাবেন বিদেশে, সেই ক্ষেত্রে আরো বেশি জোরালো ভূমিকা করা উচিত। এবং দেশের বাইরে যারা অলরেডি রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, এখানে লক্ষ লক্ষ শ্রমিক আছেন যারা রেমিটেন্স পাঠাচ্ছেন। এখন আপনি একদিকে রেমিটেন্স চাচ্ছেন, আবার তাদেরকে আপনি রাজনৈতিক কারণে তাদেরকে কোণঠাসা করছেন। তো আপনি এটি কেমন যেন মানে বিষয়টা ভালো দেখায় না। কারণ আপনি নাগরিক মানে একটা ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিতে চান, আবার তার কিছু বিষয়কে কনসিডার করবেন না, এটা কিভাবে সম্ভব? এখন বিপ্লব যে কারণে হয়েছে সেই কারণটি এখনো মানে মানুষের কাছে ধোঁয়াশা। কারণ এটি তো 71 স্বাধীনতার ক্ষেত্রে ওটি একটি একদম অমীমাংসিত সত্য একটি বিষয়। 24 হয়েছে শুধুমাত্র একটি গণবিপ্লব, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা। তো সেখানে যে কারণে উৎখাত করা হয়েছে সেই কারণটি বিশ্লেষণ করতে গেলে এখানে মানুষ তো এমন একটি রাষ্ট্র সরকার চায় যেটি বাংলাদেশের গণমানুষের জন্য অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তাগুলো নিশ্চিত করবে। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে, যেমন আমি নিজেই কিন্তু 2 মাস জেল খেটে বের হয়েছি। আমার অপরাধ ছিল আমি দ্রব্যমূল্যের দাম কমানোর কর্মসূচি দিয়েছিলাম, আমাকে মিথ্যা মামলায় কিন্তু ফাঁসানো হয়েছে। আমি এহজনম পরজনম স্বপ্নের মধ্যেও কিন্তু কোনোদিন আওয়ামী লীগ করি নাই, তবুও আমাকে সেই মিথ্যা মামলায় দেয়া হয়েছে, এটি ফ্যাক্ট। তো আমার মতো এরকম প্রচুর মানুষ হয়রানির শিকার হয়েছে, হচ্ছে, আরো ভবিষ্যতে হবে। তো এইটি আসলে সুশাসনের সম্পূর্ণ অন্তরায়। আমি এক্ষেত্রে বলবো যে এখানে সদিচ্ছার অনেক অভাব, এবং বিনিয়োগ পরিস্থিতিকে যদি স্থিতিশীল করতে হয় এবং বিনিয়োগ বান্ধব অবস্থা তৈরি করতে হয়, তাহলে আমি বলবো যে যাদের ভালো প্ল্যান পরিকল্পনা আছে এবং যাদের সাথে দেশের বাইরে কানেক্টিভিটি ভালো এমন অনেক ব্যক্তি আছেন, আমারও জানাশোনা অনেক ব্যক্তি আছেন, তাদেরকে আমি মনে করি যে স্পেস দেওয়া উচিত এবং শো আপ বন্ধ করে সত্যিকার অর্থে মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য আপনার কাজ করা উচিত। যেটি আমি মনে করবো যে কিছু কাজ হয়েছে শো আপ, বিগত সরকারও দেশের বাইরে সামিট করেছেন, দুবাই সামিট করেছেন, ওগুলো শো আপ ছিল, সেখানে এর থেকেও বেশি বিনিয়োগ কিন্তু এসেছে। জি, তো সবকিছু মিলে আমি বলবো যে তবুও আমরা আশাবাদী, আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা যারা এখনো দুর্নীতি করি না এবং দুর্নীতির বিষয়টা কোনোভাবেই করতে চাই না, তাদেরকেও স্পেস দেওয়া উচিত। এবং যারা আমরা দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করছি, জনগণের সাথে যাদের আমাদের কানেক্টিভিটি আছে, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কারণ শুধুমাত্র বাংলাদেশকে যারা ধারণ করে এমন ব্যক্তিকে প্রাধান্য দিলেই রাষ্ট্র উন্নত হওয়া সম্ভব। এখানে অনেকগুলো অ্যাডভাইজার
দু একজন অ্যাডভাইজারের বিরুদ্ধে যে রাষ্ট্র আমাদের, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে ষড়যন্ত্র আমাদের সবসময় করে থাকেন এবং তারা আমাদেরকে দমন পীড়ন নিষ্পেষণ করার মানসিকতা রাখেন, আমরা বিগত সময় দেখেছি। এখানে এরকম তাদের প্রেতাত্মাও কিন্তু এই অ্যাডভাইজার প্যানেলে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে আসলে কারোর অবস্থান উন্নয়ন অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং যেখান থেকে মানুষ শেষ করে সেখান থেকে মানুষকে শুরু করতে হয়। তো আমরা চাই যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হোক এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হোক এবং পরিবেশ বান্ধব, বসবাসের উপযোগী, সামাজিক নিরাপত্তা বেষ্টিত একটি রাষ্ট্র আমরা এই তরুণ প্রজন্ম দেখতে চাই। এবং আমরা যারা মনে করি যে আসলে এখনই সময় বাংলাদেশকে উন্নত করার, এবং কোনোভাবেই আমরা যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এটি আমরা যারা বাংলাদেশপন্থী আমরা সমর্থন করি না। কারণ মানবিক করিডোর কখনোই বাংলাদেশের জন্য সুখকর কোনো কিছু হবে না। আমরা যতটুকু মনে করি সেখানে খ্রিস্টান নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র যেটি করার জন্য আমরা অনেক তৎপরতা দেখতে পাচ্ছি, সেটি আমাদের রাষ্ট্রের জন্য কোনোভাবেই কল্যাণকর কোনো কিছু হবে না। এটি আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটাবে আমি মনে করি। এবং সবকিছু মিলিয়ে আমরা চাই যে বাংলাদেশ উন্নত হোক, এবং অবশ্যই সেটি পরিবেশ সমুন্নত রেখে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের পর্যটন শিল্পের যে একটা সম্ভাবনা বা বলা হয়, আশা করা হয়, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেই সম্ভাবনাটা পাচ্ছি না বা সেই উন্নয়নটা হচ্ছে না। এখানে আমাদের কি সমস্যা, বা পর্যটন শিল্প থেকে সত্যিকারের রিটার্নটা আনার জন্য কি করণীয়? ধন্যবাদ। আসলে এটি রাজনীতির সাথে সম্পর্কিত। কারণ আপনি যখন একটি বিনিয়োগ করবেন, বিনিয়োগটি কতটুকু নিরাপদ এবং আমার সামাজিক নিরাপত্তার উপরে সকল কিছু নির্ভর করে। তো আমরা তো সামাজিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং যেখানে সেখানে আপনার সমন্বয়কারীর নাম দিয়ে বিভিন্ন ব্যক্তিকে আওয়ামী লীগ করে কি করে না, অথবা কোনো কারণে মানুষের অবস্থান এক এক রকম ছিল। একটি সরকার তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখন আপনি যাকে পাচ্ছেন তাকেই কি করছেন, আপনি শারীরিকভাবে লাঞ্ছনার শিকার করছেন। সেখানে আমাদের প্রশাসন আছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র এখন তো অলরেডি একটি দলকে নিষিদ্ধ করে দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছে। রাজনীতির পদে যারা ছিলেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে পারে, তাদের অনেকের নামে মামলা আছে। তো এই আবার অনেক নিরীহ ব্যক্তিকেও কিন্তু হয়রানি করা হচ্ছে যারা অলরেডি রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটা মামলা বাণিজ্যের মধ্যে পড়ে। তো আমাদের পর্যটন খাতের যে সম্ভাবনা, প্রায় 70 লক্ষ ব্যক্তি আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই খাতের সাথে জড়িত, এবং জিডিপির প্রায় 11% টাকা আমাদের এই পর্যটন খাত থেকে আসে। তো এখানে এই খাতটাকে আমাদের যদি এক্সটেনশন করতে হয় এবং উন্নত করতে হয়, তাহলে আমি বলবো যে যেমন 10টা সরকার বলছে অর্থনৈতিক জোন, এখন আমাদের কোন কোন জায়গায় আমরা পর্যটন খাতকে উন্নত করতে চাই সেই জায়গাগুলো আগে চিহ্নিত করা, এবং সেখানে আমাদের অনেক কর্পোরেট বড় বড় কোম্পানি আছে যারা এই মুহূর্তে ল্যান্ড কিনছে। আমি নিজেও একটি গ্রুপে কোম্পানিতে উপদেষ্টা হিসেবে আছি। এখানে আসলে আলটিমেটলি সবাই ভালো ব্যবসা করতে চায়, কিন্তু সামাজিকভাবে পলিটিক্যালি যে মানে একটা হ্যারাসমেন্ট, এখানে একটি দল ক্ষমতায় আসেনি, সেখানেও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বিনিয়োগকারীদেরকে। তো এখানে আসলে আলটিমেটলি এ চলে গেছে, বি আসছে, এরকম এরকম ভাব। আসলে আলটিমেটলি রাজনীতিটাই, যারা গণতান্ত্রিক ধারার পলিটিক্স করেন তাদের দলের মধ্যে ডেমোক্রেসি না থাকার ফলে এরকম মানুষ হয়রানির শিকার হচ্ছে, ব্যবসায়ীরাও হয়রানির শিকার হচ্ছে। তো এই যে জায়গাগুলো আমাদের যদি পরিবেশ বান্ধব এবং পর্যটন খাতের সত্যিকার অর্থে উন্নয়ন করতে হয়, তাহলে আমি বলবো যে আলাদা একটি মন্ত্রণালয় দরকার, এবং আমাদের এই আলাদা মন্ত্রণালয় সেটি কি কি কাজ করবেন, এখানে আমাদের আরো বেশি চিন্তা ভাবনা এবং এই খাত নিয়ে যারা এক্সপার্ট হিসেবে আছেন তাদের সহযোগিতা নেওয়া উচিত। এবং আমাদের দেশে যেহেতু গবেষণার জন্য কোনো চিন্তা করা হয় না, পৃথিবীতে আমেরিকা একটি রাষ্ট্র যেখানে 23% টাকা অর্থনীতির গবেষণা খাতে বিনিয়োগ করা হয়, যে 100 বছর পরে কি হবে তারা উন্নত চিন্তা করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। এবং আজকে যে এই সরকারকে, বিগত সরকার আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এখানে যে সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এটি সেই ধরনের সুদূর প্রসারী একটি চিন্তার সরকার এখানে বসেছে। সে যে বাংলাদেশকে অন করে কাজ করছে বিষয়টা এতটাও সত্যি না। তো সবকিছু মিলিয়ে আমাদের পর্যটন খাতকে এক্সটেনশন করতে গেলে, আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে আপনি উন্নয়ন করতে চান, তারা যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটি সরকার বসিয়েছে বাংলাদেশে,
একইভাবে আপনি পর্যটন খাত নিয়ে কাজ করবেন, আপনাকেও তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশে কেউ করতে আগ্রহী না, কারণ আজকে 5 বছর আমি ক্ষমতায় থাকবো, আমাকে দুর্নীতি করতে হবে, অনিয়ম করতে হবে, আমার এত পরিকল্পনা করার দরকার নাই। আমি আমার আখের গোছা করতে পারলে সম্ভব। কারণ প্রত্যেকটা দলে নমিনেশন বাণিজ্য হয়, নমিনেশন বাণিজ্য সকল দুর্নীতির মূল কারণ। সকল দুর্নীতির জন্য মূল কারণ হচ্ছে নমিনেশন বাণিজ্য। নমিনেশন বাণিজ্য বন্ধ হোক, রাজনীতি হবে, দেশ উন্নত হবে, পর্যটন খাত উন্নত হবে। তো পর্যটন খাতের যদি এক্সটেনশন করতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের যারা পর্যটন ব্যবসায়ী আছেন তাদেরকে লোন সুবিধার মধ্যে দেওয়া, এবং সহজ শর্তে লোন সুবিধা দেওয়া। এবং যদি দেখা যাচ্ছে যে শুধুমাত্র তার জায়গা কেনা আছে, জায়গার ভ্যালু কস্টিং করে ফাঁকা জায়গার উপরে লোন সুবিধা দেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আবার একটি অসুবিধাও আছে যে বিগত সময়ে হলমার্ক সহ অনেক বিভিন্ন কোম্পানি যারা শুধু ফাঁকা জায়গা দেখিয়ে, কোন রকম স্থাপনা দেখিয়ে বড় অঙ্কের লোন নিয়েছে। তা আমি বলবো যে এখানে যারা করবেন, লোন ডিপার্টমেন্টে থাকবেন, যে ব্যাংক থেকে বা যেভাবে, সেই জায়গাগুলোতে আসলে সৎ মানুষ তো দরকার। দিন শেষে সৎ মানুষ না হলে রাষ্ট্রের কোনো উন্নয়ন করা সম্ভব না। এবং আমরা যা আলোচনা করছি, এই আলোচনাটাও মানে মানুষ শুনতে চায় না এখন। কেন? কারণ বলে যে ভাই আপনারা তো টকশোতে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে যে বড় বড় কথা বলেন, এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এ কারণে মানুষ অনেকেই প্রপার রাজনীতি থেকেও হতাশ হয়ে যাচ্ছে। কারণ যারা আমাদের বয়সী বা আমাদের থেকেও যারা জুনিয়র পলিটিশিয়ান, তারা এমন ভাবে মানে সিনিয়র পলিটিশিয়ানদেরকে ট্রিট করছেন, মনে হচ্ছে যে আসলে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, যেটা অত্যন্ত দুঃখজনক। আবার একইভাবে যারা বিভিন্নভাবে বিগত সময়ে কাজ করছে, তাদেরকে মূল্যায়নও করা হচ্ছে না। তাহলে মানুষ যদি উৎসাহ না পায়, মানুষ ভালো কাজের যদি স্বীকৃতি না পায়, তাহলে মানুষ তো কাজ করবে না। আগে যারা টাকাওয়ালা লোক ছিল, তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতেন এবং জনকল্যাণমূলক কাজ করতেন। আর এখন যাদের টাকা হচ্ছে, যারা একদম বিভিন্ন রকম চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম করে সবাই মার্কেট করছে অথবা আপনার বাড়িঘর বানাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের জন্য চিন্তা করে না, সামাজিক নিরাপত্তার জায়গাও চিন্তা করে না, সামাজিক উন্নয়নের জায়গাও চিন্তা করে না। চিন্তার কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এবং বিশেষ করে আমাদের দেশে এখন সেলিব্রিটি কারা? সেলিব্রিটি হচ্ছে যে যারা ফেসবুকে, যাদের অনেক ফলোয়ার্স, যারা মানে ফেসিয়াল করছে, তারা সেলিব্রিটি। ঘরের ভিতরে কাপড় উদাম গায়ে পড়ে আছে, তারা সেলিব্রিটি। তো ভালো মানুষগুলো এখন তাদের জায়গা কোথায়? আমাদের স্যাটেলাইট টেলিভিশনগুলো, ভালো প্রিন্ট পত্রিকাগুলো তাদের ওই ব্যক্তিগুলোকে কিন্তু প্রমোট করছে। ভালো ব্যক্তিকে যখন প্রমোট করছে না, কেন করবে তারা? কারণ ভিউ হয় না। তো ভিউ ব্যবসা, সবাই ভিউ ব্যবসা করছে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে ভালো মানুষদের যেহেতু জায়গা নেই, ভালো মানুষরা মানে আল্লাহ রাসূল বলেছেন যে সেই জামানায় মানে ভালো মানুষগুলো কি ঘরে ঢুকে যাবে? তো ঘরে ঢুকে যাচ্ছে, সবার টাকা দরকার, তো টাকা উপার্জনের জন্য সবাই ছুটছে। জ্ঞানের তো আর এখন কোনো দরকার পড়ে না, জ্ঞান দেওয়া মানুষগুলোকে কেউ পছন্দ করে না। তো সবকিছু মিলে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পর্যটন খাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অবশ্যই আমাদের বাংলাদেশে আছে। এবং এই সম্ভাবনাকে যদি আমাদের একটি স্ট্যান্ডার্ড লেভেলে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদের একটি আলাদা মন্ত্রণালয় দরকার। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে পরিবেশ কর্মী হিসেবে অনেক আলোচনায় রাজনীতির কিছুটা আলোচনা টাচ করলাম। এটি আসলে আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার বলা, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে ইন্টেনশনালি বলা না। আমি বলবো যে যার গায়ে লাগবে এটা তার দুর্বলতা, যার দুর্বলতা সেখানে আমরা সংশোধিত হব, সংশোধন করব। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।